বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষর হয়েছে 13টি সমঝোতা স্মারক। বিনিয়োগ, শিল্পায়ন, তিস্তা মহাপরিকল্পনা ও প্রযুক্তিগত সহযোগিতা সহ নানা বিষয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই সফরের কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব নিয়েই আজকের আলোচনা। এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি দুজনের কাছে প্রথমে আসলে জানতে চাই, সেটা হচ্ছে যে চীন এবং বাংলাদেশের মধ্যে 13টি সমঝোতা স্মারককে আপনারা দুজনেই কিভাবে দেখছেন? এটি কি শুধুই সম্পর্কের একটি মাইলফলক হয়ে থাকবে নাকি বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন অধ্যায়ের দরজা খুলবে? আমি শুরুতেই ডক্টর রুমানা হক আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। চীন সহ যে কোনো দেশের সাথে যখন এই ধরনের সম্পর্ক হয় সেটার অবশ্যই রাজনৈতিক, অর্থনৈতিক এবং আমাদের যে সম্পর্কগুলো আছে, বাণিজ্যিক সম্পর্ক, এটাতে অনেক কৌশলী ভূমিকা রাখতে হয়। তো এক্ষেত্রে এই যে 13টি এমওইউ সাইন হওয়ার যে প্রসঙ্গটি এসেছে, তো আশা করছি যে এটার সুফল আমরা দেখতে পারবো। কিন্তু অন্য সময় যেগুলো বলি আসলে একই কথাই হয়তো এখনও আমি বলবো যে এই সুফলটা নির্ভর করবে শুধুমাত্র 13টি এমওইউ সংখ্যার দিক দিয়ে নয়, বরং আসলে সেটাকে বাস্তবে রূপান্তরের জন্য আমরা কি করলাম। দীর্ঘদিন ধরে যে আলোচনাটা হচ্ছে যে আমাদের এখানে বিনিয়োগে যে আমলাতান্ত্রিক জটিলতা, বিশেষ করে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, এগুলোকে আসলে নিরসন করতে হবে। সেই সাথে আরেকটি বিষয় কিন্তু বারবার এসেছে যে যেটা নীতির ধারাবাহিকতা রক্ষা করা। অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের এই যে কর নীতিটা বছরে বছরে পরিবর্তন হয়, অথবা এক সরকার চলে গেলে নতুন সরকার আসলে যে নীতির পরিবর্তন হয়, এটা কিন্তু বিনিয়োগকে আসলে ব্যাহত করে। তো এই ক্ষেত্রে আসলে চীন বলেন বা অন্য যে কোনো দেশের সাথেও বলি, এবং যেহেতু আজকে চীন নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রেক্ষাপটে এই নীতির ধারাবাহিকতা রক্ষা করাটা অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। আরেকটি বারবার বলা হয় যে বিনিয়োগ বান্ধব পরিবেশ। তো বিনিয়োগ বান্ধব পরিবেশ এটা শুধু তো আমরা বলি, কিন্তু এটাকে কথায় না রেখে কার্যকরভাবে আসলে বিনিয়োগ বান্ধব পরিবেশ বলতে আমরা কি বুঝি। আমলাতান্ত্রিক জটিলতা বা নীতির ধারাবাহিকতা সহ অন্য বিষয়গুলো তো আছে, যেমন নিরবচ্ছিন্নভাবে আমরা যদি বিদ্যুতের সরবরাহ বলি, আমাদের রপ্তানিতে এফিসিয়েন্সি বাড়ানো, এবং বিভিন্ন ধরনের যে পোর্টগুলোতে যে জটিলতা থাকে এগুলোতে সহযোগিতা বাড়ানো, এবং তাদেরকে আরও বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা। তো এই সার্বিক সব বিষয়গুলো নিয়ে যেগুলো আমরা দীর্ঘদিন আলোচনা করেছি যে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ সে যে জটিলতাগুলো আছে যেগুলো আমরা দিতে পারছি না, সেগুলো যদি সফলভাবে আমরা এগুলোকে ওভারকাম করতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি যে এই যে নতুন সম্পর্কের যে আরও জোরদার হওয়ার যে আজকে আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, হয়তো এটা সুফল আমরা পাবো। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, এই 13টি সমঝোতা স্মারককে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো যে সমঝোতা স্মারক যতগুলোই স্বাক্ষরিত হয়ে থাকুক, আমাদেরকে একে স্বাগত জানাতে হবে। এবং আমিও একই কথা বলবো, ডক্টর রুমানা যেরকম বলেছেন যে স্বাক্ষর হওয়া একটা কাজ, কিন্তু সেগুলো বাস্তবায়ন করার একটা বড় চ্যালেঞ্জ আমাদের সবসময় থাকে। যদি আমরা দেখি যে বাংলাদেশ যখন আপনার যে BRI বেল্ট এবং রোড ইনিশিয়েটিভের সদস্য হলো, তখন কিন্তু চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিটে এসে তখন অনেকগুলো একেবারে $20 বিলিয়ন একটা কমিটমেন্ট করেছিলেন, বিভিন্ন প্রজেক্টের মধ্যে সেটা বিনিয়োগ করা হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা মনে হয় 8-8.5 বিলিয়ন পর্যন্ত আমরা পেয়েছি। তার একটাই কারণ, সেগুলো হলো যে সমস্ত এমওইউ স্বাক্ষরিত হয় সময়ে সময়ে এবং যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়, পরবর্তী সেগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের দিকে কিছু ত্রুটি থাকে, চীনার দিকেও কিছু সীমাবদ্ধতা থাকে, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেগুলো বাস্তবায়িত হয় না। তার মানে হলো আমাদের হোমওয়ার্ক করাটা অনেক বেশি জরুরি। আমি অবশ্যই আশা করব যে 13টার যে এমওইউ এর কথা এখন বলা হচ্ছে এবং যেগুলি শোনা যাচ্ছে, এই প্রত্যেকটা বাংলাদেশের জন্য খুবই উপযোগী এবং খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, আমরা যেন চ্যালেঞ্জটাও মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে ফিরে আসার পরই যেন সমস্ত মন্ত্রণালয়কে ডেকে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে কিভাবে এই এমওইউ গুলি বাস্তবায়িত হতে পারে তার একটা টাইমলাইন সহ যদি কার্যকর উদ্যোগ নেওয়া হয়, তবেই কেবল এইগুলো আমরা সাফল্যের মুখটা দেখতে পাবো। জি, ধন্যবাদ। আচ্ছা, ডক্টর রুমানা হকের কাছে আমার জানতে চাওয়া থাকবে যে চট্টগ্রাম এবং মোংলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, এটি কি বাংলাদেশের রপ্তানি ও কর্মসংস্থানের জন্য নতুন সুযোগ তৈরি করবে কিনা, কি মনে হয় আপনার?
অবশ্যই আমার কাছে মনে হয় যে এটি সুযোগ তৈরি করবে, কারণ আমরা দেখি যে এই উদাহরণটা আমরা অনেক সময় দিই যে এখানে পোর্ট থাকা সত্ত্বেও, বন্দর থাকা সত্ত্বেও আমাদের খুলনায় কিন্তু কোনো গার্মেন্ট ফ্যাক্টরি নাই, যেটা আমাকে মাঝে মাঝে আমি বিস্মিত হই যে কেন নাই। তো আমাদের অনেক কিছু আছে যে আমরা ঢাকা কেন্দ্রিক বা ঢাকা আশেপাশে আমরা শিল্পাঞ্চলগুলো গড়ে তোলার একটা প্রবণতা আমাদের আছে, এবং আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য এটা সহজ হয়, কারণ আমাদের দূরে যত আমরা যাই, আমাদের যোগাযোগ ব্যবস্থার যে অবস্থা, এখানে রেগুলার এগুলোকে নিরীক্ষণ করা, মনিটরিং করা, এটা হয়তো উদ্যোক্তাদের জন্য অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, এবং সব কিছু তো আমাদের ঢাকা কেন্দ্রিক। যে কোনো আপনি লাইসেন্স বলেন, নবায়ন বলেন, সব কিছুর জন্য সবাইকে ঢাকায় আসতে হয়। তো এভাবে যদি আমরা আসলে এই মংলার এই বন্দরগুলোকে আরো শক্তিশালী করতে পারি, এবং যদি একটা জোন তৈরি করার কথা যেগুলো বলা হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক জোন, তাহলে সেগুলোকে কেন্দ্র করে আমি আশা করি যে বিনিয়োগ হবে, এবং সেগুলোকে কেন্দ্র করে শুধুমাত্র মানে কর্মসংস্থান তো আছেই, সেই সাথে আনুষঙ্গিক আরো যে অবকাঠামোর উন্নয়ন, সেগুলোর হয়তো একটা সুযোগ তৈরি হবে। তো সেক্ষেত্রে আমি প্রত্যাশা করি যে হ্যাঁ, অবশ্যই সেখানে কর্মসংস্থান সৃষ্টি, নতুন বিনিয়োগ যাওয়া, শ্রম ঘন যে বিনিয়োগগুলোর পরিবেশ আছে সেগুলোকে আসলে সুযোগ তৈরি করে দিবে, যেন আমাদের কর্মসংস্থানের যে পরিধিটা সেটা আরো একটু বাড়ে এই অঞ্চলগুলোতে। জি, ধন্যবাদ। মাহফুজুর রহমান, আপনিও নিশ্চয়ই জেনেছেন যে বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রাজনৈতিক দল পর্যায়ের এই সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে বলে মনে করেন? রাষ্ট্রীয় সম্পর্ককে অবশ্যই প্রভাবিত করবে, এই কারণে যে চীন সরকার যে সমস্ত সিদ্ধান্তই নেয় তার আগে অধিকাংশ সিদ্ধান্ত কমিউনিস্ট পার্টির মধ্যে ভেটিং এ যায়, এবং সেখান থেকে আপনার চূড়ান্ত হয়ে আসার পরই সরকার সেই কর্মসূচিগুলি গ্রহণ করে থাকে। বাংলাদেশে বিএনপি সরকার এখন ক্ষমতায় আছে, অন্তত 5 বছর এখন ক্ষমতায় আছে, এবং এই 5 বছরের মধ্যে যে কোনো পদক্ষেপই নিক না কেন, চীনা কমিউনিস্ট পার্টি আশা করা যায় যে সেগুলোর গ্রিন সিগন্যাল দেয়া থাকবে, এবং দেয়া থাকবে বলে সেগুলি দ্রুত চীনা সরকারের মাধ্যমে বাংলাদেশ সরাসরিভাবে উপকৃত হওয়ার একটা সুযোগ থাকে। তবে এইখানে কিছুটা ওই সবাই যেরকম আপনার অনুমান করে আসছেন অনেক কিছু নিয়ে, যে চীনা ভিজিটের মধ্যে একটা জিও পলিটিক্স আছে। দুটি দেশের রাজনৈতিক দল, এই মুহূর্তে তো প্রধান রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেই দুটো দলের মধ্যে যখন আপনার সমঝোতা তৈরি হয়েছে, তখন বোঝা যায় যে পরবর্তীতে যে কোনো প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে এই যে পলিটিক্যাল কমিটমেন্ট যেটা, সেটা যেমন বাংলাদেশে থাকবে, সে একইভাবে সেটা আপনার চীনেও সংরক্ষিত থাকবে। সেইটা একটা আশাবাদের জায়গা আমাদের জন্য। জি, আপনার কাছে আমি জানতে চাইবো যে চীনের পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক একরকম, বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক আলাদাভাবে রক্ষা করছে। তো এই যে চীনের সঙ্গে বাংলাদেশের নতুন করে যে সম্পর্ক আমরা আজ দেখলাম, এই সম্পর্কগুলো বাংলাদেশের জায়গা থেকে কিভাবে ভারসাম্য রাখবে? না, চীনের সঙ্গে তো আমাদের দীর্ঘদিন থেকে 50 বছর ধরেই সম্পর্ক, এবং ক্রমাগত এই সম্পর্ক বাড়ছে। আপনার শেষ 10 বছরের হিসেব যদি ধরি, তাহলে কিন্তু চীন এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য, অর্থাৎ চীনের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য হচ্ছে। তো এই সমস্ত বিবেচনা করলে এই আজকের একটা সফর দিয়ে আপনার ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে সেরকম ভাবার কোনো কারণ নাই। তবে এইটা ঠিক, একটা দেশ যখন আমাদের এত ইম্পর্টেন্ট একটা ট্রেডিং পার্টনার, একই সঙ্গে যদি বিনিয়োগ, প্রকল্প সহায়তা এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে যদি ক্রমান্বয়ে সেই দেশটা এগিয়ে আসে, হ্যাঁ, তখন অন্যান্য দেশ যদি এর সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে না আসে, তখন অবশ্যই বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সম্পর্কটা আরো শক্তিশালী হবে, এটা বলা বাহুল্য। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর রুমানা হকের কাছে আমি আবার যেতে চাই। সেটা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আবারও আলোচনা হয়েছে। এই আলোচনার আসলে চীনের সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে? ধন্যবাদ আবারও। তো এটি একটি মহাপরিকল্পনা যেটির অনেকগুলো পর্যায় রয়েছে। আমি এটির একদম বিশেষজ্ঞ নই, কিন্তু
ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটাই যে চীনের সাথে এই পারস্পরিক সম্পর্কটা বিশেষ করে এই পর্যায়ে নতুন সরকারের এই পর্যায়ে এসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে তাদের সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে আমাদের এই যে মহাপরিকল্পনার কিছু অংশ বাস্তবায়নের সহযোগিতা করবে। তবে আমি হয়তো আমার সেই আগের কথাতেই ফিরে যাব যে এই ধরনের মহাপরিকল্পনা যদি প্রথম থেকে সঠিকভাবে ছোট টার্গেট নিয়ে না করা হয় তাহলে দেখা যায় যে মহাপরিকল্পনা সেই জায়গাতেই থাকে, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা চীন বলেন বা অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখি যে এই ধরনের প্রকল্পগুলো যখন হয় তখন এটা যে দীর্ঘসূত্রিতা হয় এবং এটা যে খরচ ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এক্ষেত্রে অনেকগুলো থাকে যে যখন একটা তো আছে যে বাণিজ্য সম্পর্ক থাকে, কিন্তু অনেক সময় বাণিজ্য সম্পর্কের সাথে থাকে যে কিছু অনুদান থাকে, কিছু ঋণ থাকে। তো এই যে শর্তগুলো থাকে যে কোনটি আসলে বাণিজ্যিকভাবে করছি, কোনটি ঋণ আছে, কোনটি অনুদান আছে, এই সবগুলো আসলে খুব সুস্পষ্ট হওয়াও প্রয়োজন যে মহাপরিকল্পনায় কোনটি আসলে কোন শর্ত দিয়ে আমরা করছি। আমি আবারও বলে দিচ্ছি যে এটা সব নিটিগ্রিটি এখন আমার জানা নেই বলে হয়তো আমি সঠিকভাবে আপনার প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দিচ্ছি না, কিন্তু আমি মোটামুটি মোটা দাগে এটাই বলতে চাই যে এই শর্তগুলো খুব সময় আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য একদম ছোট টার্গেট সহ যেমন রাখা প্রয়োজন এবং এটা যদি কখনো দীর্ঘসূত্রিত হয় সেটাও যাচাই বাছাই করা প্রয়োজন। অতীতে আমরা দেখেছি যে এই প্রকল্পগুলো যেটা হয় মেগা প্রকল্পগুলো দীর্ঘসূত্রিতার কারণে ঋণের বোঝা বাড়ে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের নতুন সম্পর্ক বা আরও যেই প্রকল্পগুলো আসার কথা ছিল পাইপলাইনে সেগুলো বন্ধ হয়ে যায় সঠিক সময় সেগুলো না করার জন্য। এবং আমি মনে করি যে কোনো মহাপ্রকল্পের জন্য যে বাংলাদেশের দিক থেকে প্রকল্প পরিচালক বলেন বা যারা এগুলো ম্যানেজ করবেন সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় চিহ্নিত করে তাকে বসানো, মানে এখানে যেন এমন আমরা না দেখি যে কোনো অদক্ষ বা যারা অন্য কোনো ক্রাইটেরিয়ায় কাউকে সিলেক্ট করে এই ধরনের মহাপ্রকল্প পরিচালনার কাজে দেওয়া হয়েছে। তো আমরা আশা করব যে নতুন সরকার আসছেন, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, সুতরাং এই মহাপ্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হবে এবং সেটার কর্মকৌশল সুচিন্তিতভাবে আসলে সরকার সেটা প্রণয়ন করবেন। জি, আচ্ছা, চীনা বিনিয়োগ যদি বাংলাদেশে বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশের কোন খাতগুলো সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে মনে করেন ডক্টর রুমানা হক? ধন্যবাদ। এখানে তো আমি সবসময় যেটা বলি আমার কাজের সূত্র ধরেই যে আমাদের আসলে মানব সম্পদ উন্নয়নে কাজ করার অনেক সুযোগ আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এই বিষয়গুলোতে যদি চীন এখানে সাহায্য করে সেটি একটি বিষয়। আরেকটা হচ্ছে আমাদের তো আমরা দীর্ঘ সময় বলি ট্রেড ডাইভার্সিফিকেশন। তো এখানে আমাদের রপ্তানির ক্ষেত্রে যদি এরকম কোনো বিনিয়োগ হয় যেটা আমাদের ট্রেড ডাইভার্সিফিকেশনের নতুন কোনো পণ্য এই ধরনের চীন যদি আমাদের সহযোগিতা দেয় অবশ্যই সেটাকে আমি সাধুবাদ জানাবো। আরেকটি আমার কাজের ক্ষেত্র ধরে আমি বলবো যে আমাদের দেশে তো মেডিকেল ট্যুরিজম আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা বিদেশে গিয়ে আমাদের অনেককে চিকিৎসা নিতে হয়। তো আমরা সম্প্রতি দেখেছিলাম যে চীন বলছে তাদের দেশের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ আছে। তো আমাদের চিকিৎসা খাতে যদি চীন এ ধরনের কোনো বিনিয়োগ করার চিন্তা করে আমি হয়তো সেটাকেও সাধুবাদ জানাবো। আর এছাড়াও আমাদের অন্যান্য যে আছে যে আমাদের দেশে তো একটা বড় বাজার আছে, সুতরাং যেই পণ্যগুলো আমাদের দেশের বাজারে তারা আসলে বাজার নিতে পারে এবং শুধু তাই না আমাদেরকে ধরে তাদের সাপ্লাই চেনে যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে তারা টার্গেট করে এখানে বিনিয়োগ করে যেগুলো আশেপাশের দেশেও তারা রপ্তানি করতে পারবে, তাহলে সেই ধরনের পণ্যতে আমি মনে করি যে তাদের সরাসরি বিনিয়োগগুলোকে আমি সাধুবাদ জানাবো বা মনে করি যে সেখানে আমাদের দেশে আসলে কর্মসংস্থান সুযোগ তৈরি করবে। আর এছাড়া ডিজিটালাইজেশন, আইটি যেই খাতগুলো আছে সেখানে আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছেন বা তরুণ প্রজন্মের যারা আছেন তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যায়, যেটা আসলে মানব সম্পদ উন্নয়নের হয়তো একটা অংশ সেভাবে আমরা দেখতে পারি। আমি মনে করি সেটাও একটা ভালো বিনিয়োগের ক্ষেত্র হবে দুই দেশের জন্যই। জি, ধন্যবাদ। সব মিলিয়ে এই সফর থেকে সাধারণ জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হবে বা কতটুকু সুফল সাধারণ জনগণ আসলে আশা করতে পারে, দুজনের কাছে আমার এই প্রশ্নটি থাকবে। প্রথমে জানতে চাই মাহফুজুর রহমান আপনার কাছ থেকে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ অনেকদিন থেকেই লক্ষ্য করছিল যে আমাদের প্রধানমন্ত্রী তিনি সর্বপ্রথম কোন দেশ সফরে যান। যদিও উনি মালয়েশিয়া গিয়েছেন, কিন্তু এখানে এই লেগের মধ্যে চীনের ভিজিটটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্য জনমনের মধ্যে একটা আগ্রহ ছিল যে এই চীনের সফরে আমাদের প্রাপ্তি কতটুকু হয়, অথবা মাননীয় প্রধানমন্ত্রী সেই চীন সফর থেকে কি কি নিয়ে আসতে পারেন, অর্থাৎ বাংলাদেশ সরাসরি কি কি কোন কোন জায়গায় বেনিফিটেড হতে পারে। আমি মনে করি যেহেতু এখানে অনেকগুলো ক্ষেত্রে
আপনার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের মানুষের জন্য এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে যদি আর্থিক সহায়তা আসে এবং একই সঙ্গে কর্মসংস্থানের জায়গা তৈরি হয়, যেটি বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যেও ছিল যে তারা কর্মসংস্থানের দিকে নজর দেবে, তাহলে আমি মনে করি অবশ্যই প্রধানমন্ত্রীর এই সফরটা সফল হয়েছে। কিন্তু এইটা আপনার আজকে কেবলমাত্র স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা হয়তো বুঝতে পারবো না। এটা যখন ইমপ্লিমেন্টেশনে যাবে এবং যখন কর্মসংস্থানগুলো তৈরি হওয়া শুরু হবে, তখনই এটা আমরা জানতে পারবো। তবে আমি সাধারণভাবে দেখেছি জনমনে আশার যে সঞ্চার হয়েছিল সেইটুকু কিছুটা হলেও ফুলফিল হয়েছে। জি জি, ধন্যবাদ। ডক্টর রুমানা হক, আপনার কাছেও একই প্রশ্ন থাকবে, খুব ছোট করে জানতে চাই। আমি আসলে একই কথা বলবো যেটি ডক্টর মজুমদার ভাই উনি বলেছেন যে দুঃখিত আমি নামটি যদি ভুল বলে থাকি, মাহফুজুর রহমান ভাই বলেছেন, দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাহফুজুর রহমান ভাই বলেছেন আসলে ওই কর্মসংস্থান জনগণ এটাই দেখতে চায় যে তারা কি পেল। তারা পেতে চায় যে না, তারা একটা কর্মসংস্থান হবে, তাদের তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা বিনিয়োগের সুযোগ পাবেন, এবং আমাদের যারা তরুণ প্রজন্ম যারা আছেন তারাও আসলে তাদের যে ধরনের কাজগুলোতে তারা তাদের ক্যারিয়ার করতে চায়, ডিজিটালাইজেশন, আইটি সেক্টরে, এগুলোতে হয়তো যদি কর্মসংস্থান তৈরি করা যায় তাহলে আমি মনে করি যে এটা একটা সফল আমরা দেখতে পারবো এই সফর থেকে। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।